মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সৌম্যদীপ সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরতে ফিরতে ভাবে, এর মধ্যে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গেলে কেমন হয়। বাড়ি না ফিরলে কি আর এমন হবে? কিন্তু বাড়ি না ফিরে ও যাবেই বা কোথায়? পাড়ার লোকেরা পর্যন্ত সৌম্যদীপকে হেয় করে। বাড়ির ভেতরের ক্যাচাল বাইরেও যে রাষ্ট্র হয়ে যাবে, এ তো আর নতুন করে কিছু বলার দরকার হয় না। বাড়ির কাছাকাছি এসে সৌম্যদীপ দেখে বাইরের ঘরে আলো জ্বলছে। এই রকম সময় বাড়িতে কেউ থাকে না। মা একটা সেলাইয়ের দোকানে কাজ করে, সন্ধ্যাবেলা মা ওইখানেই থাকে। আর বাবার তো দোকান। কিন্তু আজ ঘরে আলো জ্বলছে দেখে সৌম্যদীপ খানিক অবাক হয়। সাইকেল পার্ক করে সে ঘরে ঢোকে। সদর দরজা দুহাট করে খোলা। ভেতরে ঢোকার সময় সৌম্যদীপ লক্ষ্য করে যে বাইরে আর একটা সাইকেল রাখা, অর্থাৎ কেউ একজন এসেছে। সৌম্যদীপ ঘরে ঢুকেই দেখে বাইরের ঘরে একজন পিয়ন বসে আছে, আর ওর বাবার হাতে একটা চিঠি। সৌম্যদীপ ঘরে ঢুকতেই ওর বাবা নন্দবাবু স্বভাবসিদ্ধ ভারী গলায় বলে, তোর নামে চিঠি এসেছে। আমি ভাবছিলাম খুলবো কিনা। তোর চিঠি যদি আমরা খুলে ফেলি, তুই তো আবার একটা দক্ষযজ্ঞ শুরু করবি, সেই জন্য। সৌম্যদীপ ভ্রু কুঁচকে তাকায়। ওর বাবার এরকম ঠেস দিয়ে কথা বলার জন্য সৌম্যদীপের আরও বেশি রাগ হয়। সাধারণ কথা সাধারণভাবে বলতে পারে না। সবসময় সৌম্যদীপকে হেয় করে, ঠেস দিয়ে কথা বলে। সৌম্যদীপও রেগে যায় ওর বাবার কথা শুনে। তাই উত্তরে বলে, হ্যাঁ ঠিক করেছ, আমার নামে যখন চিঠি এসেছে আমি নিজেই খুলব, দাও চিঠিটা দাও। এই বলে সৌম্যদীপ হাত বাড়িয়ে দেয়। নন্দবাবু খানিক অবাক হয়ে যায়। সৌম্যদীপ একটার সময় পর্যন্ত মুখে মুখে একদমই কথা বলতো না, তর্ক করতো না। কিন্তু ইদানিং সে যেরকম কথা বলছে তাকে পাল্টা দু চারটে কথা ফিরিয়েও দিচ্ছে। সৌম্যদীপের এই বর্তমান রূপ সম্বন্ধে ওর বাবা একেবারেই পরিচিত ছিল না। নন্দবাবু হাঁ করে তাকিয়ে আছে সৌম্যদীপের দিকে। সৌম্যদীপ আবার বলে, কি হলো, চিঠিটা দাও। আরে আমার শরীর ভালো নেই, এরকম আজন্মকাল ধরে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না বাবা, দাও চিঠিটা। সৌম্যদীপের এরকম ঝাঁঝের কথা শুনে ওর বাবা চিঠিটা সৌম্যদীপের হাতে তুলে দেয়। সৌম্যদীপের নামে চিঠি এসেছে, এটাও নিজেই প্রথমে বিশ্বাস করতে পারেনি। এর আগে ওর নামে কেউ কোনোদিন কোনো চিঠি পাঠায়নি। আর চিঠি পাঠিয়ে খোঁজ খবর নেবে এরকম সময়কালও আর নেই। তাহলে চিঠি পাঠাবে কে, সেই নিয়েই ওর খানিক কৌতূহল। তাছাড়া চিঠি পাঠাতে হলে নন্দবাবুর নামে পাঠাবে, সৌম্যদীপের নামে পাঠানোর তো কোনো মানে হয় না। এইসব ভাবতে ভাবতেই সৌম্যদীপ চিঠিটা হাতে নিয়ে দেখে। ও চিঠিটা খুলতে যাবে, ঠিক সেই সময় পিয়ন বলে, দাদা একটু তাড়াতাড়ি করুন না, আমার মেলা কাজ পড়ে আছে। এই জায়গাটা সই করতে হবে, এখানে একটা সই করে দিন, তারপর চিঠি খুলে দেখবেন। এই বলে পিয়ন একটা খাতা সৌম্যদীপের দিকে এগিয়ে দেয়। অমনি সঙ্গে সঙ্গে নন্দবাবু বাধা দিয়ে বলে, না না না, এই আগে আগে কেন সই করবে? আগে চিঠি খুলে দেখবে কি আছে, তারপরে সই করবে। তুই একদম সই করবি না, আগে চিঠি খুলে দেখ। পিয়ন ঘাড় নেড়ে বলে, আরে না না নন্দবাবু, এভাবে হয় না। এইখানে একটা সই করতে হবে, প্রমাণ হিসাবে যে আমি চিঠিটা হ্যান্ড ওভার করেছি, সেই জন্যই তো সই করবে, তারপর না হয় চিঠিটা খুলবে। নন্দবাবু কিছুতেই পিয়নের কথা শুনবে না। ঘাড় নেড়ে বলে, না না না, ও ও সই করবে না, একদম সই করবে না। দেখুন, চিঠি যদি ওর না হয়, বা চিঠির মধ্যে কি আছে সেটা নিয়েও তো আমার সন্দেহ আছে। সৌম্যদীপের নামে চিঠি আসবে কেন? কে পাঠাবে ওকে চিঠি? ওকে তো চিঠি পাঠানোর কথা না। আমার মনে হচ্ছে এই চিঠি নিয়ে বিশেষ কিছু একটা গন্ডগোল আছে, বুঝলেন তো? ওই জন্য এই চিঠিটা আগে দেখবে, পরেও সই করবে। চিঠি খোলার আগে সই করবেন, এই কথা নন্দবাবু বারবার বলতে থাকে। উল্টো দিকে পিয়ন পড়েছে ভারী মুশকিলে। কিছুতেই বোঝাতে পারছে না যে এটাই নিয়ম। সই না করে চিঠি খোলা যাবে না, এতে ওর নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। পিয়ন আবার বোঝানোর চেষ্টা করে, দেখুন দাদা, আমার কাছে তো রোজ এত এত চিঠি আসে, অনেককে খুঁজে পাওয়া যায় না, তাই চিঠি দেওয়া হয় না। কিন্তু যাদেরকে পাওয়া যাচ্ছে খুঁজে, এতে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, সেই প্রমাণ তো আমাকে রাখতে হবে নাকি? এই খাতাটায় সই না করলে আমি কি করে? বেশ মুশকিলে পড়লাম তো। দেখুন দিনের শেষে বড় অফিসে গিয়ে আমাকে তো একটা রিপোর্ট জমা দিতে হবে। না না, চিঠি না খুলেও সই করবে না।
আরে কি মুশকিল, দেখুন চিঠি যা আপনি নিয়েছেন সেটা অন্য কেউ যে চিঠি নেয়নি, আমাকে তো এই প্রমাণটা দেখাতে হবে, আমার কাছে তাহলে থাকতে হবে প্রমাণ, নাকি? বেশ কি আশ্চর্য কথা বলুন দেখিনি। দেখুন এইবার যদি আপনি সই না করেন, তাহলে পরে যদি আপনি অস্বীকার করেন যে আপনি চিঠি পাননি, আপনি চিঠি নেননি, তাহলে তো আমার চাকরি নিয়ে একটা টানাটানি পড়ে যাবে দাদা। এরকম করবেন না, আপনি সইটা করে দিয়ে তারপর চিঠিটা খুলুন না। এত করে বোঝানোর পরেও নন্দবাবু কিছুতেই বুঝতে চাইছেন না। কিন্তু সৌম্যদীপ বুঝেছে কেন ওর ওখানে সই করা প্রয়োজন। তাই ওদের কথার মাঝে সৌম্যদীপ বলে, এই দাও, কোথায় সই করতে হবে আমাকে দাও, এত এত কথা বলুন তো বাবা, দাঁড়াও, দাও সই করে দিই। নন্দবাবু চোখ বড় বড় করে ছেলের দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু বারণ করছি তোকে, সই করবি না, একদম সই করবি না। তোর নামে কে চিঠি পাঠাবে? হ্যাঁ, থাকিস তো বাড়িতে পড়ে সারাদিন, ঠ্যাং তুলে ঘুমোস। এ আবার তাকে নাকি চিঠি পাঠিয়েছে, এমন চিঠি যে সই করে নিতে হবে। করবি না, সই করবি না, যেখানে সেখানে সই করিস না। বড়দের কথা শোন, বড়দের কথা শোন, এখন অনেক এইসব ঝামেলা হচ্ছে, বুঝলি তো? এখন সই করিস না, আগে দেখ কি চিঠিগুলো, দেখ কি পাঠিয়েছে, তারপরে সই করবি। আর কি এমন চিঠি এসেছে যে বাইরের খাম দেখে কিছু বোঝাই যাচ্ছে না? সৌম্যদীপ ওর বাবাকে কোনো উত্তরই দেয় না। পিয়ন একটা খাতা বের করে কোথায় সই করতে হবে সেটা দেখিয়ে দেয়। এই যে এইখানটাই সই করুন, হ্যাঁ হ্যাঁ, এই যে তো আপনার নামটা, হ্যাঁ। সৌম্যদীপ চটপট সেইখানে সই করে দেয়। নন্দবাবু যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। কিছুতেই উনি আগের সৌম্যদীপের সাথে এখনকার সৌম্যদীপকে মেলাতেই পারছেন না। আগে ছেলেকে যা বলা হতো অক্ষরে অক্ষরে এসে মেনে চলত, কিন্তু এখন যেন কোনো পাত্তাই দিচ্ছে না। পিয়ন সই করানোর পর ছোট্ট করে একটা থ্যাংক ইউ বলে। সৌম্যদীপ এবার হাতের চিঠিটা খোলার চেষ্টা করে। এটা বাবা ঠিকই বলেছে যে চিঠিটাকে বাইরে থেকে দেখে বোঝার জয়ই নেই যে ভেতরে কি আছে। বাইরের খামে শুধু নাম ঠিকানা লেখা, কোথা থেকে এসেছে, কিসের জন্য চিঠি, কিচ্ছু লেখা নেই। সৌম্যদীপ খুব সাবধানে খামের মুখটা খুলে চিঠিটা বের করে আনে। আর চিঠিটা খুলে প্রথম লাইনে চোখ পড়তেই সৌম্যদীপ যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সৌম্যদীপের নামে। সৌম্যদীপ ভালো করে চিঠিটা পড়ে। হ্যাঁ, কোথাও কোনো মিস্টেক নেই। সৌম্যদীপ সরকারের নামে গ্রামীণ ডাক সার্ভিস থেকে কাজের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। সৌম্যদীপ ওর বাবার দিকে তাকায়। নন্দবাবু কপালে ভাঁজ নিয়ে দাঁড়িয়ে আছে। চিঠিতে কি লেখা আছে বুঝতেই পারছে না, আবার সৌম্যদীপকে জিজ্ঞেসও করতে পারছে না। সৌম্যদীপ নন্দবাবুর দিকে তাকাতে ওর বাবা খানিক সাহস নিয়ে জিজ্ঞেস করে, কার চিঠি, কি লিখেছে? সৌম্যদীপ কোনো উত্তর দেয় না। ও গত 2 মাস আগে ইন্ডিয়ান পোস্টের আওতায় পড়া গ্রামীণ ডাক সেবকের যে ফর্ম বেরোয় সেটা বন্ধুর পাল্লায় পড়ে ফিল আপ করে দিয়েছিল। সেখানে বলা ছিল যে ক্লাস 10-এর রেজাল্টের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে, যাদের নাম মেরিট লিস্টের ওপরের দিকে থাকবে তাদের চাকরি হবে। এবার এই ফর্ম যে সৌম্যদীপ ফিল আপ করেছিল তাও নিজেই বেমালুম ভুলে গেছিল। মনেই ছিল না যে ফর্মের ওখানে লেখা ছিল যে ফর্ম ফিল আপ করার 2 মাসের মধ্যে চাকরির অ্যাডমিশনের প্রসেস শুরু হয়ে যাবে, আর চিঠি পাঠানো হবে যদি মেরিট লিস্টে নাম আসে। এখন সৌম্যদীপের হাতে যে চিঠিটা রয়েছে সেটা ওই চাকরি লেটার। সৌম্যদীপের নাম মেরিট লিস্টে এসেছে। সৌম্যদীপ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নন্দবাবু চুপ করে দাঁড়িয়ে আছে। ছেলে কিছুই বলছে না দেখে তিনি আবার জিজ্ঞেস করেন, কিরে, কি হলো? বলবি তো চিঠিতে কি লেখা আছে? সৌম্যদীপ খাম শুদ্ধ চিঠিটা ওর বাবার দিকে এগিয়ে দিয়ে বলে, না, পড়ে না, পড়ে না, পড়ে না। আমি চাকরি পেয়ে গেছি, বুঝলে, আমি চাকরি পেয়ে গেছি। সৌম্যদীপ চাকরি পেয়ে গেছে, এটা নন্দবাবুর প্রথমে বিশ্বাসই হয় না। তাই চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করে। এতদিন ধরে এত মুখ ঝামটা শোনা, কথায় কথায় অপমান করার দিন বোধহয় এবার শেষ হলো। সৌম্যদীপ মনে মনে ভাবে। চিঠিটা বাবার হাতে ধরিয়ে সৌম্যদীপ নিজের ঘরে চলে যায়। মনে মনে প্রচণ্ড আনন্দ পাচ্ছে সৌম্যদীপ। যদিও একটা সময় সৌম্যদীপ একেবারেই কাজ করতে চাইতো না, চাকরি করবে এরকম কোনো ইচ্ছে ওর ছিলই না। কিন্তু ওর বাবা এতই বাজে ব্যবহার করত যে সৌম্যদীপের এখন মনে হচ্ছে অ্যাটলিস্ট চাকরিটা পাওয়ার পর ওর নিজের ব্যাপারে আর কেউ মাথা ঘামাবেন। অন্যদিকে নন্দবাবু প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে ওর ছেলে চাকরি পেয়েছে।
ভালো করে খুঁটিয়ে 2-3 বার চিঠিটা পড়ে নন্দবাবুর চোখে জল চলে আসে। যাক, অবশেষে সৌম্যদীপের একটা চাকরি জোগাড় হলো। তাছাড়া এমনি যে কোনো চাকরি না, খোদ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। নন্দবাবু চিঠিটা খামের ভেতর ঢুকিয়ে সৌম্যদীপের ঘরে যায়। ঘরের দরজা খোলাই ছিল। ঘরে ঢুকে নন্দবাবু বলে, সৌম্যদীপ, এদিকে আয় একবার। সৌম্যদীপ খাটে শুয়েছিল। ওর মনে মনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু তা মোটেই বাইরে প্রকাশ করা চলবে না। ওর বাবা ওর সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল, সেইগুলো মোটেও ভোলেনি। এখন চাকরি পেয়েছে বলে যদি ভালো করে কথা বলতে আসে, সৌম্যদীপ ঠিক করেই রেখেছে যে ও ভালো মতো কথা বলবেন না। নন্দবাবু আবার ডাকে, এই সৌম্যদীপ, এদিকে আয় একবার। সৌম্যদীপ খাটে শুয়ে শুয়ে উত্তর দেয়, আমার শরীরটা ভালো নেই, আমি এখন একটু রেস্ট নিচ্ছি। কিছু বলার থাকলে পরে এসে বলো। তাছাড়া পরশু যেতে বলেছি, চিঠিতে লেখা আছে পোস্টিং সুন্দরবনের ওদিকে কোনো একটা গ্রামে, নামটাও আমি ভুলে গেলাম। ওই চিঠিতে লেখা আছে, দেখে নাও। তো কালকের দিনটা হাতে সময় আছে, এখন শরীর খারাপ, কিছু বলার থাকলে কালকে বলো। এই বলে সৌম্যদীপ পাশ ফিরে শুয়ে পড়ে। নন্দবাবুর এখন খারাপ লাগছে। সত্যি ও খুব খারাপ ব্যবহার করেছে সৌম্যদীপের সঙ্গে। শুধু শুধু মুখ ঝামটা দিত, চাকরি চাকরি করে মাথা খারাপ করে দিয়েছে। কিন্তু এই সব তো আসলে সৌম্যদীপের ভালোর জন্যই করা, এইটাও বুঝতে পারেনি। কিন্তু থাক, সৌম্যদীপের শরীর এখন ভালো নেই, পরেই না হয় কথা বলবে ছেলের সঙ্গে। সেরকম হলে একবার ক্ষমাও চেয়ে নেবে। সত্যি এতটা খারাপ ব্যবহার সৌম্যদীপ ডিজার্ভ করতো না। পড়াশোনায় সৌম্যদীপ যথেষ্ট ভালোই ছিল, আর বয়স মাত্র 20 বছর। এখন থেকে চাকরির জন্য কে জোর করে? কিন্তু নন্দবাবু করেছিল, কারণ ওদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তাই চাকরি না করলে সত্যিই সারভাইভ করা ডিফিকাল্ট হয়ে উঠত। নন্দবাবু সৌম্যদীপের ঘর ছেড়ে বেরিয়ে আসে। সৌম্যদীপ চোখ বুজে ভাবে, যাক, অবশেষে চাকরিটা পাওয়া গেছে। পোস্টিং সুন্দরবনের কাছে কোনো একটা গ্রামে। তার মানে বাড়ি থেকে প্রতিদিন চাকরি করতে যাওয়া সম্ভব হবে না। ওর যেখানে পোস্টিং হয়েছে সেইখানেই ধারে কাছে কোথাও একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। একদিক দিয়ে ভালোই হলো, বাড়ির থেকে দূরে থাকা হবে। রোজকার এই বাড়ির ঝামেলা, চিৎকার চেঁচামেচির মধ্যে আর থাকতে হবে না। নিজের মতো করে একা একা থাকা যাবে। তার উপর চাকরি করতে নতুন একটা জায়গায় যেতে হবে, সেই জায়গাটা তার চারপাশ ভালো করে ঘুরেও দেখা যাবে। শুভ বিছানায় উঠে বসল। বাবা চলে গেছে, কিন্তু চিঠিটা খাটের পাশের টেবিলে রেখে গেছে। সৌম্যদীপের প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে। চিঠিটা আবার খুলে দেখেও। সৌম্যদীপের পোস্টিং হয়েছে সুন্দরবনের চন্দ্রকেতুগড়ে, বাসন্তী সাব ডিভিশনের মধ্যেই পড়ছে। পরশুদিন রিপোর্ট করতে বলেছে। 2 সপ্তাহের ট্রেনিং পিরিয়ড। সৌম্যদীপের কাজটা হচ্ছে পিওনের, বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে আসবে। সৌম্যদীপ ভাবে এই কাজটা খুব একটা খারাপ কাজ না। হ্যাঁ, একটু খাটনি আছে, তবে মজাও আছে। সারাদিন অনেক জায়গায় ঘোরা যাবে, অনেক মানুষের সাথে পরিচয় করা যাবে, কথা হবে, ইন্টারেস্টিং কাজ। সৌম্যদীপ ভালো মতো চিঠিটা আরেকবার পড়ে, তারপর খামের ভেতর ওটাকে ঢুকিয়ে রাখে। এখন ওর জগার কথা মনে পড়ছে। আজ সন্ধ্যাবেলাতেই দেখা হলো ওর সঙ্গে, আর ও বলেছিল চিন্তা না করতে, একটা না একটা চাকরি ঠিক জুটে যাবে। আর হলোও তাই। এইসব ভাবতে ভাবতে সৌম্যদীপ ঘুমিয়ে পড়ে। রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ার এই বাজে অভ্যেসটা কোথা থেকে যে সৌম্যদীপ রপ্ত করেছে কে জানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সৌম্যদীপের মনে পড়ে যে ওর চাকরির খবরটা মাকে দেওয়াই হয়নি। এই বাড়িতে একমাত্র যে মানুষটা সৌম্যদীপের ব্যাপারে খেয়াল রাখে সে হলো ওর মা। তাই পরের দিন ঘুম থেকে উঠেই ঘরে গিয়ে দেখে বাইরের ঘর ফাঁকা। বাবা নিশ্চয়ই দোকানে গেছে, আর বাইরের ঘর ফাঁকা মানে মা রান্নাঘরে। সৌম্যদীপ রান্নাঘরে যায়, গিয়ে পিছন থেকে ডাকে, মা, ও মা, একটা খবর দেওয়ার ছিল তোমাকে। মায়ের রান্নার কাজ প্রায় শেষ, বেসিনের জলে বাসন ধুচ্ছিল। ছেলের কথা শুনে মুখ ফিরিয়ে দেখে, তারপর বলে, কি খবর রে? সৌম্যদীপ বুঝতে পারে না কিভাবে বলবে কথাটা। চাকরি পাওয়ার কথাটা তো আনন্দের কথা, কিন্তু এখন কেন জানি একটা দুঃখ কাজ করছে সৌম্যদীপের মনে। এই যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এতটা দূরে
কাজের জন্য, সেটার জন্যই বোধহয় একটা চাপা দুঃখ যন্ত্রণা কাজ করছে ওর মধ্যে। তবে যতটা সম্ভব স্বাভাবিক ভঙ্গিমায় সৌমদীপ বলে, আমি চাকরি পেয়ে গেছি মা, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারের চাকরি। 2-3 মাস আগে চাকরির একটা ফর্ম বেরিয়েছিল, ওটাতে অ্যাপ্লাই করে এসেছিলাম। আর সেই ফর্ম ফিল আপের ভিত্তিতেই বলেছিল যে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে যদি সিলেক্ট হই। আমি সিলেক্ট হয়ে গেছি মা। গতকাল বিকেলবেলা একটা চিঠি এসেছে, চাকরির চিঠি। এই বলে সৌম্যদীপ চিঠিটা বার করে দেখায়। সৌম্যদীপের মায়ের চোখে মুখে বিস্ময়ের ছাপ। হাতের কাজ ফেলে অবাক হয়ে বলে, কি বলছিস কি, তুই চাকরি পেয়ে গেছিস? সৌম্যদীপের মায়ের গলায় বিস্ময়ের সাথে আনন্দ ও উত্তেজনার ছাপও স্পষ্ট। সৌমদীপ মৃদু হেসে বলে, হ্যাঁ চাকরি পেয়ে গেছি, তবে চাকরিটা সুন্দরবনের ওদিকে প্রত্যন্ত একটা গ্রামে, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারের চাকরি। সরকারি চাকরি তা তো বলাই বাহুল্য, কিন্তু ওই আর কি, মানে ওখানে থেকে চাকরি করতে হবে, বাড়ি থেকে রোজ রোজ যাওয়া সম্ভব না। শেষের কথাগুলো বলার সময় সৌম্যদীপের গলা কাঁপছিল। গতকাল রাতেও সৌম্যদীপ এই ভেবে আনন্দিত হচ্ছিল যে এই বাড়িতে ওকে আর থাকতে হবে না, কিন্তু এই বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই এখন কেন জানি না কষ্ট হচ্ছে সৌম্যদীপের। বড় হওয়া আদতেই বড় জ্বালা। সৌম্যদীপের এই শেষ কথাটা শুনে ওর মায়ের মুখ ছোট হয়ে গেল। ধীর গলায় বলল, ও বাড়ি থেকে যাওয়া আসা করা যাবে না? না। সৌম্যদীপ ঘাড় নেড়ে বলে, না মা, আমার পোস্টিং যেখানে হয়েছে ওটা ওই সুন্দরবন থেকে আরও অনেকটা ভেতরে, রোজ রোজ এতটা ট্রাভেল করা সম্ভব না। সৌম্যদীপের মা কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, ছুটির দিনগুলোতে বাড়ি ফিরিস, বাড়ির সাথে সব সম্পর্ক কাটিয়ে দিস না বাবা। সৌম্যদীপ জানে না এর পরিবর্তে তার কি বলা উচিত। মৃদু হেসে রান্নাঘর থেকে বেরিয়ে আসে সৌম্যদীপ। বাইরে সুন্দর রোদ ঝলমল করছে। চিঠির নিচে একটা মোবাইল নাম্বার রয়েছে। আগামীকাল চন্দ্রকেতুগড়ে যেতে হবে, তার আগে ওই নম্বরে একটা ফোন করতে হবে। চিঠিতে অ্যাটলিস্ট তাই বলা হয়েছে। এই বেলা গোছগাছগুলো করে রাখতে হবে, তবে কাপড় জামা বাদেও অনেকগুলো জিনিস নিতে হবে, সব ডকুমেন্ট, বই খাতা, তার সাথে একটা সম্পূর্ণ অচেনা জায়গায় গিয়ে থাকাটা চারটিখানি কথা না। সেই জায়গায় গিয়ে ওই জায়গাটার সাথে মানিয়ে নিতে খানিক সময়ও লাগবে। সৌম্যদীপ বাড়ি থেকে বেরোয়। কয়েকটা দরকারি জিনিসপত্র এখন কিনে রাখা প্রয়োজন, নয়তো রাতে ব্যাগ গোছানোর সময় তখন এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না এই বলে চিৎকার করতে হবে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।